স্টার্ট। প্রিয় ছাত্রছাত্রবৃন্দ, রমজান মাস চলছে। রমজানের উপবাসের মধ্যে, রোজার মধ্যে তোমাদের ক্লাস করতে হচ্ছে, আমাদেরকে ক্লাস করাতে হচ্ছে। যাই হোক, বিগত ক্লাসে আমি কোন বৃত্তের উপর অবস্থিত কোন বিন্দুতে স্পর্শ আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়, এই উপপাদ্যের উপর ভিত্তি করে একটা এক্সারসাইজ, সেই এক্সারসাইজ আলোচনা করেছিলাম, শেষ করেছিলাম। এবং সেই দিন বলেছিলাম যে কোন বৃত্তের উপর অবস্থিত কোন বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায় এবং বৃত্তের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে কোনো স্পর্শক অঙ্কন করা সম্ভব নয়। অর্থাৎ বৃত্তের মধ্যে অবস্থিত হবে এইরকম কোনো বিন্দু থেকে, এইরকম যদি বৃত্ত হয়, এই বৃত্তের অভ্যন্তরস্থ, এটা বৃত্তের কেন্দ্র যদি ও হয়, এর অভ্যন্তরস্থ যে কোনো এখানে 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 যে কোনো জায়গা থেকে যদি তুমি মনে করো স্পর্শক অঙ্কন করবে, সেটা সম্ভব নয়, সেটা স্পর্শক হয় না। মনে রাখবে, স্পর্শকের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে, বৃত্তের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে কোনো স্পর্শক অঙ্কন করা যায় না এবং বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শক অঙ্কন করা যায়। এবার আমরা আলোচনা করব বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, অর্থাৎ বৃত্তের বাইরে অবস্থিত এরকম কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক অঙ্কন করা যায় কিনা এবং গেলেও সেটা কটা যাবে, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি ইত্যাদি কটা যাবে, সেটাই দেখব। মনে রাখবে, বৃত্তের বহিস্থ, এটা যদি বৃত্ত হয়, আমাদের বৃত্তের কেন্দ্র যদি ও হয়, তবে বৃত্তের বহিস্থ কোণে যে কোনো বিন্দু থেকে, বহিস্থ মানে এর বাইরে, আউটার ওয়ার্ল্ড, এর আউটসাইডে যে কোনো, এখানে 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 যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো একটি বিন্দু থেকে কটি স্পর্শক অঙ্কন করা যায় সেটাকে দেখে নেব। তারপরে আমরা দেখব যটি স্পর্শক অঙ্কন করা যায় না কেন, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, যটাই যায় না কেন, সেই স্পর্শকগুলোর মধ্যে দৈর্ঘ্যের দিক থেকে কি রকম সম্পর্ক থাকবে এবং তারা কেন্দ্রের সঙ্গে কি কি সম্পর্ক স্থাপন করে কোথায় কি কোণ উৎপন্ন করব ইত্যাদি তখন দেখব। এখন দেখব আমরা বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের কটি স্পর্শক অঙ্কন করা যায়। দেখলাম বৃত্তের মধ্যে অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে কোনো স্পর্শক অঙ্কন করা যায় না, বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে কেবলমাত্র একটি স্পর্শক অঙ্কন করা যায় এবং সেই স্পর্শ আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। এবার ধরে নিচ্ছি বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে, ধরে নিচ্ছি ও কেন্দ্র বৃত্তের এ একটি বহিস্থ বিন্দু, এ বিন্দু থেকে ওই বৃত্তের কত কোনো স্পর্শক অঙ্কন করা যায় দেখা যাক। আমরা দেখেছি, আমরা এই স্পর্শক বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শগুলো আমরা অঙ্কন করব, দেখো তো, এইভাবে যদি আমরা স্পর্শক অঙ্কন করি কটা হতে পারে। এই একটা গেল, এটা স্পর্শক হবে না, তোমরা জানো। এটাও স্পর্শক হবে না, এই করে যতগুলো স্পর্শক আমি যতগুলো সরলরেখাটা টেনে নিয়ে যাব, দেখে নাও
যতগুলোই চলে যাচ্ছে, এর মধ্যে কোনটা স্পর্শক? দেখো তো, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম ইত্যাদি আরো অনেক কিছু হতে পারে। এতগুলো যে অকেন্দ্র বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে যতগুলো সরলরেখা অঙ্কন করা গেছে, তার মধ্যে দেখে নাও এখানে এসি হচ্ছে স্পর্শক, এটা এসি স্পর্শক। আর একটা স্পর্শক হচ্ছে কি, দেখো তো, এগুলো একটা স্পর্শক নয়, ভেদ করে চলে গেছে, ভেদ করে চলে গেছে। এখানে এ আই, এ জে, এ কে বোধ হয়, দেখে নাও, এ কে, এ কে স্পর্শক, এ কে স্পর্শক, এরও স্পর্শক নয়, এমও স্পর্শক নয়। তাহলে যতগুলো সরলরেখা অঙ্কন করেছি আমি এক্ষেত্রে, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এ বিন্দু থেকে 12খানা রশ্মি বেরিয়ে চলে গেছে। এই 12টা রশ্মির মধ্যে একমাত্র একে এবং এসি অকেন্দ্র বৃত্তের স্পর্শক হয়েছে, বাকিগুলো কিন্তু স্পর্শক নয়। কাজেই দেখা যাচ্ছে এক্ষেত্রে বহিস্থ একটা এ বিন্দু থেকে একটা বৃত্তের কেবলমাত্র 2টি স্পর্শক হতে পারছে, আর বেশি হতে পারছে না। তো এই 2টি স্পর্শক, 2টি যে স্পর্শক হয় তার একটা প্রমাণও, তার একটা দিয়ে দেওয়াই আছে, তোমরা ওটা পড়ে দেখে নিবে কি করে হচ্ছে স্পর্শক। এইভাবে 2টি যে স্পর্শক হয় কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের যে 2টি কেবলমাত্র স্পর্শক হয় তার একটা প্রমাণ আছে, দেখে নেবে তোমরা। ধরে নিচ্ছি এই একটা বৃত্ত, পাতা নম্বর দেখো, পাতা উল্টাও, দেওয়া আছে 210 পাতায় প্রয়োগ 7, প্রয়োগ 7টা দেখে নিবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের 2টি স্পর্শক অঙ্কন করা যায়। ও কেন্দ্রীয় বৃত্তের ধরে নিচ্ছি পি একটা বহিস্থ বিন্দু, পি এর সঙ্গে আমি এ যুক্ত করব। এবার পিও কে ব্যাস করে মানে এটাকে তাহলে সমদ্বিখণ্ডিত করতে হয় এইভাবে সময়, অর্থাৎ এটা হয়ে যাবে ব্যাসার্ধ এখান থেকে। এটা ধরে নিচ্ছি আমি এম হলো, অর্থাৎ পি ওকে সমদ্বিখণ্ডিত করলাম এম বিন্দুতে। এম কে কেন্দ্র করে যে একটি আমি বৃত্ত অঙ্কন করব, সেটা এম থেকে ও পর্যন্ত ব্যাসার্ধ নিলাম। এম কে কেন্দ্র করে এম ও পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে ও কেন্দ্র বৃত্তকে অবশ্যই 2টি বিন্দুতে ছেদ করবে। কেন? যেহেতু ও হচ্ছে অভ্যন্তরস্থ বিন্দু, সেই জন্য এম কে কেন্দ্র করে যে বৃত্ত অঙ্কন করা যাবে তা এম ও কেন্দ্র বৃত্তকে 2টি বিন্দুতে ছেদ করবে। এরকম হয়ে যাবে, 2টি বিন্দুতে ছেদ করলো। ধরে নিচ্ছি একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এবার পি এর সঙ্গে যদি এক্স কে যুক্ত করি, আমি পি এর সঙ্গে যদি আমি ওয়াই কে যুক্ত করি এবং এক্স এর সঙ্গে ওয়াই এর সঙ্গে এক্স, ওয়াই এর সঙ্গে যদি ওয়াই কে যুক্ত করি আমরা, তাহলে কি পেয়ে যাব? দেখো, এম কেন্দ্রীয় বৃত্তের দিক থেকে, অর্থাৎ নতুন যে বৃত্তটা অঙ্কন করলাম তার দিক থেকে কোণ পি এক্স ও এবং কোণ পি ওয়াই ও কি হয়ে যাবে? অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, তাই নাকি? দেখো, এটা অর্ধবৃত্তস্থ কোণ। ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়ের সঙ্গে বৃত্তের পরিধির উপর অবস্থিত এক্স বিন্দুটি পি এর সঙ্গে যুক্ত হয়েছে এক প্রান্তে, এবং এই দিকে ও প্রান্তের সঙ্গে যুক্ত হয়েছে, কাজে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ।
অর্ধবৃত্তস্থ কোণ মানে কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ হয়ে গেলে ওই এক্স লম্ব পিএক্স এবং অনুরূপে এটাও হয়ে যাচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ ওয়াই লম্ব পিওয়াই। এটা যখন লম্ব হয়ে গেল তখন দেখে না তো এম কেন্দ্রবৃত্তের দিক থেকে লম্ব হলো, আর লম্ব হলে এবার ও কেন্দ্রবৃত্তের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ, ওই এক্স হচ্ছে ব্যাসার্ধ এবং পিএক্স এর উপর এটা লম্ব হয়েছে। পিএক্স এর উপর ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ ওই এক্স লম্ব হয়েছে, অতএব পিএক্স অবশ্যই একটি স্পর্শক। অনুরূপে পিওয়াই একটি স্পর্শক। তাহলে দেখা যাচ্ছে যেহেতু দুটির বেশি বিন্দুতে ছেদ করতে পারে না, সেই জন্য পিএক্স এবং পিওয়াই ছাড়া আর স্পর্শক হতে পারে না। কাজেই এক্ষণে আমরা সিদ্ধান্ত নিতে পারি এই মুহূর্তে এবং চিরদিনের জন্য সেটা সেই সিদ্ধান্তটা যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের কেবলমাত্র দুটি স্পর্শক অঙ্কন করা যায়, ম্যাক্সিমাম দুটি, মিনিমাম একটি, সর্বনিম্ন একটি এবং সর্বাধিক দুটি স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে তিনটি বিষয় এক্ষেত্রে মনে রাখো। বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে একটি নির্দিষ্ট বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শক অঙ্কন করা যায়। বৃত্তের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের কোনো স্পর্শক অঙ্কন করা যায় না এবং বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বাধিক দুটি স্পর্শক অঙ্কন করা যায়, দুটির বেশি স্পর্শক অঙ্কন করা সম্ভব নয়। এটাই মনে রাখো। এবার আমরা চলে যাব, এটাকে কেন্দ্র করে একটি উপপাদ্য রয়েছে, বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, এই যে দুটি স্পর্শক অঙ্কন করা গেল, এই স্পর্শক দুটির মধ্যে দৈর্ঘ্যের দিক থেকে কি সম্পর্ক হতে পারে এবং তারা কেন্দ্রে কি ধরনের কোণ উৎপন্ন করে। বিষয়টা দেখে নাও। চলে যাও একদম সরাসরি উপপাদ্য 41 লেখা আছে দেখো। তবে একটি কথা মনে করিয়ে দিই, এই যে এক্ষেত্রে পিএক্স এটাকে যদি আরো আমি বাড়িয়ে দিতে পারতাম, হয়তো দেখা যাচ্ছে জেড পর্যন্ত বাড়িয়ে দিতে পারি, কিন্তু আমরা স্পর্শকের দৈর্ঘ্য বলতে বোঝাবো আমরা পিএক্স কে, অর্থাৎ যে বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দু পর্যন্ত আমরা স্পর্শক বলবো আমরা ওটাকে, কিন্তু স্পর্শ বিন্দু পর্যন্ত যেটা দৈর্ঘ্য সেটাকেই আমরা বলবো স্পর্শকের দৈর্ঘ্য বলা যেতে পারে আর কি। যাই হোক, 41 নম্বর উপপাদ্য দেখো। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। বিবৃতিটা মুখস্থ করে রাখবে। বিবৃতি যদি মুখস্থ করে রাখো তাহলে পরীক্ষাতে তোমাদের বুঝতে সুবিধা হবে কোন উপপাদ্যটা এসেছে আমাদের। অবশ্যই আমি তোমাদেরকে করতে হবে বিবৃতি অনুযায়ী, তোমাকে চিত্র অঙ্কন করতে হবে, স্বীকার্য বিষয় লিখতে হবে, সাধারণ নির্বাচনটা লিখতে হবে, সাধারণ নির্বাচনে স্বীকার্য বিষয় এবং প্রামাণ্য বিষয় এই বিবৃতির মধ্যে লুকিয়ে রয়েছে। সেই জন্য বিবৃতিটা তোমাকে মুখস্থ রাখাটাই ভালো হবে। কি বলছে এক্ষেত্রে দেখো, বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। দেখো তো সেই হিসাবে চিত্র অঙ্কন করলে কি দাঁড়ায় আমাদের। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে
তাহলে কিসের চিত্র আঁকবো? প্রথমে একটি বৃত্ত অঙ্কন করি। ধরা যাক অকেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছি, ভালো করে দেখে নাও। অকেন্দ্রীয় বা যে কোনো একটি নাম দেবো আমরা। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, বহিস্থ বিন্দুটা কোথায় হতে পারে? এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে, 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 যে কোনো জায়গায় তোমার খুশি তুমি দিয়ে দিবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু আমি ধরে নিলাম অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু, হয়তো পি দিয়ে দিলাম বা এ দিয়ে দিলাম। বহিস্থ বিন্দু এ থেকে বহিস্থ বিন্দুটা হচ্ছে এই, এ থেকে যে দুটি স্পর্শক, একদম গ্যারান্টি দিয়ে বলে দিই, যে দুটি স্পর্শক, কারণ এর আগেই দেখে নিলাম আমরা দুটির বেশি স্পর্শক অঙ্কন করা যায় না, ম্যাক্সিমাম দুটি স্পর্শক অঙ্কন করা যায়। সেই জন্য যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, যে দুটি স্পর্শক বলতে ধরা যাক অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এই একটা স্পর্শক, অতি স্পর্শক বাড়িয়ে নিতে পারি। দেখবে তোমাদের বইয়ে বাড়ানো নাই, বাড়ানোই আছে, হ্যাঁ দেখবে বইয়ে বাড়ানোই আছে। এটা যেতে পারে আর কি, এর আগের বইয়ে, এর আগের সিলেবাসে কিন্তু বাড়ানো ছিল না। যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, হয়তো বলে দিলাম এ এক্স এ ওয়াই, এখানে নাম দিয়ে দিতে পারি আর কি। স্পর্শ, যাদের স্পর্শ বিন্দু যথাক্রমে হয়তো বি ও সি। আমি কি বলবো কল্পনাতে? বিবৃতি কি বলেছে? বৃত্তের কোন বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শ বিন্দুর সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান, এটাই প্রমাণ করতে বলবে। এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। কেন্দ্রে সমান কোণ উৎপন্ন, কেন্দ্রে কোনো কোণ উৎপন্ন হয়েছে কি? কেন্দ্রে কোনো কোণ উৎপন্ন হয়নি। তাহলে ওরা যদি, কারা এক্ষেত্রে? অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এ এক্স এবং এ ওয়াই দুটি স্পর্শক, এবং তারা কেন্দ্রে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, এক্স এবং এ ওয়াই, যে দুটি স্পর্শক এবং তাদের স্পর্শ বিন্দু যথাক্রমে বি ও সি, কি প্রমাণ করতে হবে? স্পর্শ বিন্দুর সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। স্পর্শ বিন্দু বি এর সঙ্গে বহিস্থ বিন্দু এর, স্পর্শ বিন্দু সি এর সঙ্গে বহিস্থ বিন্দু এর সংযোজক রেখাংশ দুটি, অর্থাৎ এ বি এবং এ সি, এবং এসি এর দৈর্ঘ্য সমান। দেখতে পাচ্ছি তাহলে ব্রাহ্মণ্য বিষয়ের মধ্যে চলে আসবে এবি সমান এসি, এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে করে। কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি কেন্দ্রে কোনো কোণ উৎপন্ন হয়নি। সেই জন্য কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবার জন্য আমাকে কি করতে হবে? তাহলে তারা, তারা বলতে কারা? এবি এবং এসি। তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তারা কেন্দ্রে একটি কোণ উৎপন্ন করেছে, কিন্তু বলেছে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে বলতে দুটি জিনিস না হলে তো সমান প্রমাণ করা যায় না। সেই জন্য এর সঙ্গে ওকেও যুক্ত করতে হবে আমাকে, এটা বাধ্যতামূলক করতে হচ্ছে।
বলছে তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। এই ক্ষেত্রে তারা কেন্দ্রে অর্থাৎ এবি স্পর্শক কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে এইটি, এবং এসি কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে এইটি। অর্থাৎ এই কোণটার নাম হচ্ছে এ ও বি, আর এই কোণটার নাম হচ্ছে এ ও সি। আমাকে প্রমাণ করতে হবে এ ও বি কোণ সমান হচ্ছে এ ও সি কোণ। তাহলে আমাদের কমপ্লিট। তাহলে যা বিবৃতি দিয়েছি তাকে যদি আমরা এই চিত্রের সাহায্যে প্রকাশ করে বিবৃতিটা যদি লিখি, সাধারণ নির্বাচনটা যদি আমরা লিখি বিবৃতি অনুযায়ী, তাহলে কি বলবো? ধরা যাক প্রশ্ন বলেছে কোন বৃত্তে, ধরা যাক অকেন্দ্র বৃত্তে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, এ এক্স এবং বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। ধরা যাক অকেন্দ্র বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এ এক্স এবং এ ওয়াই দুটি স্পর্শক, যাদের স্পর্শ বিন্দু যথাক্রমে বি এবং সি। ও কমা বি ও কমা সি ও কমা এ যুক্ত করা হয়েছে। পুরো প্রামাণ্য বিষয়টাকে একসঙ্গে যখন প্রকাশ করব, আগে পড়ে নিব তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবার জন্য এদেরকে যুক্ত করতেই হবে, নাহলে কেন্দ্রে কোনো কোণ উৎপন্ন হচ্ছে না। সেই জন্য ওয়ের সঙ্গে বি, ওয়ের সঙ্গে এ, ওয়ের সঙ্গে সি যুক্ত করা হলো। তাহলে এবার কমপ্লিট। সাধারণ নির্বাচনের স্বীকার্য বিষয় প্রামাণ্য বিষয় কি দাঁড়াচ্ছে? স্বীকার্য বিষয় হচ্ছে ধরা যাক কেন্দ্র বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এ এক্স এবং এ ওয়াই দুটি স্পর্শক, যাদের স্পর্শ বিন্দু যথাক্রমে বি ও সি। ও কমা এ, ও কমা বি, ও কমা সি যুক্ত করা হয়েছে। প্রমাণ করতে হবে যে 1 নম্বর বহিস্থ বিন্দুর সঙ্গে স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি সমান, অর্থাৎ এবি সমান এসি। আর 2 নম্বর তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। দেখে নাও বিবৃতিটা। বৃত্তের বহিস্থ কোণ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, ধরা যাক কেন্দ্র বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এ এক্স এবং এ ওয়াই দুটি স্পর্শক অঙ্কন করা যায় এবং তাদের স্পর্শ বিন্দু যথাক্রমে বি ও সি। প্রমাণ করতে হবে যে এবি সমান এসি এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এ কমা এ ও বি সমান হচ্ছে এ ও সি। তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে এ ও বি, এ ও সি। দেখো প্রমাণটা খুবই সহজ। এক্ষেত্রে কোনো অঙ্কন ছাড়াই আমরা প্রমাণ করতে পারবো। কিছুই নাই, এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ ও বি আর এ ও সি। এ থেকে সর্বসম দেখাতে পারলেই তোমার উপপাদ্যটি প্রমাণিত হবে। ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও সি, বা ত্রিভুজ এ বি ও, ত্রিভুজ এ সি ও, এ বি ও, এ বি ও এবং এ ও সি বা এ সি ও, এই দুটিকে সর্বসম দেখাতে পারলেই প্রমাণিত হয়ে যাবে। সব দুটোই প্রমাণ হয়ে যাবে। ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও সি এর মধ্যে দেখো তো সর্বসম দেখানো যায় কি যায় না? অন্তত একটি করে বাহু সমান দেখতে পাচ্ছি, ও বি সমান ও সি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, এবং এ ওটা হচ্ছে সাধারণ বাহু। তো দুটি করে বাহু সমান দেখতে পাচ্ছি। এবং আরেকটা জিনিস দেখো, আমরা জানি এবি কে স্পর্শক ধরে নিয়েছি এবং ওই হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব অভিলম্ব এবি অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটি 90 ডিগ্রি। অনুরূপে এসি স্পর্শক এবং ওসি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব এটিও 90 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা প্রমাণ করতে পারবো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ।
RHS যে সূত্র রয়েছে সর্বসমতা, সেটা দিয়ে প্রমাণ করতে পারবো। এর মধ্যে এখানে বলে দিচ্ছি, কোণ ABO সমান কোণ ACO। এখানে বলবো কেন, প্রত্যেকে এক সমকোণ, কারণ AB ও AC স্পর্শক ও OB ও OC স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এটুকু ব্র্যাকেটে লিখে দিতে পারো। OB সমান OC, একই বৃত্তের ব্যাসার্ধ। বলে, এবং AO সাধারণ বাহু। দেখো, অতএব ত্রিভুজ AOB সর্বসম ত্রিভুজ AOC। RHS দিতে পারো। অতএব বলতো, ত্রিভুজদ্বয় যখন সর্বসম হয়ে গেল তখন তাদের অনুরূপ বাহুগুলি সমান হবে, অনুরূপ কোণগুলি সমান হয়ে যাবে। অতএব AB সমান AC, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু প্রমাণিত হলো। এবং কি পেলাম, সর্বসম ত্রিভুজ হয়ে গেলে তাদের অনুরূপ বাহুগুলি AB সমান AC পেলাম। আমরা জানি দুটি ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ বাহুগুলি কেবলমাত্র সমান হয় না, তাদের অনুরূপ কোণগুলিও সমান হয়ে যায়। অতএব কোণ AOB কোণ সমান হয়ে যাবে কোণ AOC কোণ। কোণ AOB কোণ সমান কোণ AOC কোণ। এটাও সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এটাও প্রমাণিত হয়ে গেল, তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। প্রমাণ করতে বলেছিল AB সমান AC, AB সমান AC, কোণ AOB কোণ সমান কোণ AOC কোণ, AOB কোণ সমান AOC কোণ। এটা প্রমাণিত হয়ে গেল, অনুরূপ কোণ। তাহলে আমাদের উপপাদ্যটি প্রমাণিত হলো। কি উপপাদ্যটি ছিল? বৃত্তের কোন বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শকে অঙ্কন করা যায়, স্পর্শ বিন্দুর সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। বিবৃতি মুখস্থ রেখে প্রমাণ করবে, খুব সহজেই হয়ে যাবে। বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে একটা বৃত্ত অঙ্কন করবে, তার বহিস্থ একটি বিন্দু নেবে, দুটি স্পর্শক অঙ্কন করবে, অবশ্যই দুটি বিন্দুতে স্পর্শ করবে। যে বিন্দুতে স্পর্শ করবে সেই বিন্দুর সঙ্গে কেন্দ্রবিন্দু যুক্ত করো, বিন্দু দুটির সঙ্গে কেন্দ্রবিন্দু যুক্ত করো এবং তার সঙ্গে বহিস্থ বিন্দু যুক্ত করো, দেখবে দুটি ত্রিভুজ উৎপন্ন হবে। সেই ত্রিভুজদ্বয়কে সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করবার জন্য আগে যে উপপাদ্যটা প্রমাণ করলাম, স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের প্রলম্ব হয়, অবশ্যই তার হেল্প নেব। OB স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং AB হচ্ছে
স্পর্শক যার স্পর্শবিন্দু বি এবং অবি স্পর্শবিন্দু ব্যাসার্ধ, অতএব অবিলম্ব এবি। অনুরূপে এসি স্পর্শক যার স্পর্শবিন্দু সি ও ওসি স্পর্শবিন্দু ব্যাসার্ধ, অতএব ওসি লম্ব এসি। অর্থাৎ এদের প্রত্যেকের মান হচ্ছে 90 ডিগ্রি করে। এখন ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও সি এর কি বলবো, এ বি ও কোণ সমান এসি ও কোণ প্রত্যেকে এক সমকোণ, ওবি সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ বলে, এবং এ ও সাধারণ বাহু বা ওই সাধারণ বাহু, অতএব ত্রিভুজের সর্বসম, অতএব এ বি সমান এসি। 1 নম্বর প্রমাণিত হলো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বলে, এবং কোণ এ ও বি কোণ সমান কোণ এ ও সি কোণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। 2 নম্বর প্রমাণিত হলো, উপপাদ্য প্রমাণিত হলো। এবার এখান থেকে আরো একটা জিনিস কি দেখতে পাচ্ছি আমরা, আরো এক জোড়া কিন্তু অনুরূপ কোণ রয়েছে, সেটা আমাদের প্রয়োজন পড়েনি বলে ওটা সেটাকে উল্লেখ করছি না, কিন্তু ওরাও তো সমান। কোন জোড়া দেখো তো, এরা কি অনুরূপ কোণ নয়? ও এ বি এবং ও এ সি, ও এ বি কোণ সমান ও এ সি কোণ, এরা কি সমান নয়? যেহেতু এই দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়েছে, অতএব অনুরূপ কোণের মধ্যে যেমন এই 90 ডিগ্রি কোণগুলো পড়ে, এই কোণটি পড়ছে এ ও বি, এ ও সি পড়ছে, সেই রকম ও এ বি কোণ আর ও এ সি এরাও অনুরূপ কোণ পড়ছে। তাহলে ও এ বি কোণ সমান ও এ সি কোণ, এটাও প্রমাণ। এটাও যদি প্রমাণ করতে পারে আমাকে, এটাও প্রমাণ করতে পারবো। এবং এখান থেকে আরো একটি জিনিস প্রমাণ হচ্ছে কি, এও সরলরেখাটা এও না বহিস্থ বিন্দুর সঙ্গে কেন্দ্রবিন্দুর সংযোগ রেখাংশ এও স্পর্শক দ্বয় মিলে ধৃত স্পর্শক দ্বয়ের অন্তর্ভুক্ত করে সমদ্বিখণ্ডক নয় কি? স্পর্শক হচ্ছে এবি এবং এসি, তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি বিএসি, বিএসি বা সিএবি বা সিএবি। অর্থাৎ স্পর্শক দ্বয় মিলে বহিস্থ বিন্দুর সঙ্গে মিলে যে কোণ উৎপন্ন করবে, সেই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে বহিস্থ বিন্দুর সঙ্গে কেন্দ্রবিন্দুর সংযোগ রেখাংশটা, এবং এই কোণ দুটিও সমান হবে। এই সংক্রান্ত বোধহয় একটি উপপাদ্য রয়েছে, দেখো তোমরা। এই সংক্রান্ত এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, এখানে দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখান থেকে কতগুলো গাণিতিক সমস্যার সমাধান করতে হতে পারে তোমাকে। কখনো হয়তো দিয়ে দিল কোন বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিল এবং কেন্দ্রবিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব দিয়ে দিল, দিয়ে বলবে তোমাকে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো, বহিস্থ বিন্দু থেকে স্পর্শকটির দৈর্ঘ্য নির্ণয় করো। কখনো হয়তো বলবে স্পর্শকের দৈর্ঘ্য দিয়ে দিবে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিবে, বলবে বহিস্থ বিন্দু থেকে কেন্দ্রবিন্দুর দূরত্ব কতটুকু, এটা বের করতে হতে পারে। কখনো হয়তো বললো বহিস্থ বিন্দু থেকে কেন্দ্রবিন্দুর দূরত্ব দিয়ে দিল, স্পর্শকের দৈর্ঘ্য দিয়ে দিল, ওই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। প্রতিটা ক্ষেত্রে দেখতে পাচ্ছ তুমি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের 3টে বাহু সবসময় মনে রাখবে, বহিস্থ বিন্দু থেকে কেন্দ্রবিন্দুর মধ্যে যে দূরত্ব, বহিস্থ বিন্দু থেকে কেন্দ্রবিন্দুর সংযোগ রেখাংশ যেটা, সেটাই সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়। অর্থাৎ এটাকে যদি আমরা অতিভুজ, এটা অতিভুজ হবে, স্পর্শকটা লম্ব বা ভূমি হবে ওবি, এবং স্পর্শক এবং ব্যাসার্ধ, বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সমকোণ সংলগ্ন বাহু হবে, এবং বহিস্থ বিন্দু থেকে কেন্দ্রবিন্দুর সংযোগ রেখাংশ হবে সেই সমকোণী ত্রিভুজের অতিভুজ। এবং এই 3টে বাহুর মধ্যে যে কোনো 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, তৃতীয় বাহুটি বের করবে। কখনো হয়তো দূরত্ব বের করতে বলতে পারে,
ব্যাসার্ধ এবং স্পর্শক দৈর্ঘ্য দেওয়া থাকবে। কখনো হয়তো দূরত্ব দেওয়া থাকবে, ব্যাসার্ধ দেওয়া থাকবে, স্পর্শক দৈর্ঘ্য নির্ণয় করো। কখনো হয়তো স্পর্শক দেওয়া থাকবে, দূরত্ব দেওয়া থাকবে, বহিস্থ বিন্দুর সঙ্গে কেন্দ্রবিন্দুর দূরত্ব, ব্যাসার্ধ, ওই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। সেক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে তোমরা পিথাগোরাসের উপপাদ্য যেটা রয়েছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার, সেই সূত্রটির সাহায্যে তুমি যে দুটি দেওয়া থাকবে, একটি অজানা থাকবে, অজানাটিকে তুমি এক্স ধরে নিয়ে তুমি সেটা সমাধান করতে পারবে। যেমন দেওয়া আছে তুমি দেখে নাও। প্রয়োগ নয়, আমি একটি অকেন্দ্রবৃত্ত এঁকেছি যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, অর্থাৎ সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। কেন্দ্র ও থেকে 10 সেমি দূরে অবস্থিত পি বিন্দু থেকে পিটি স্পর্শক অঙ্কন করলাম, অর্থাৎ কেন্দ্রবিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব দিয়ে দিয়েছে, মানে অতিভুজ দিয়ে দিয়েছে। হিসাব করে দেখি পিটি স্পর্শক দৈর্ঘ্য লিখি। ও কেন্দ্রবৃত্তের ওটি ব্যাসার্ধ এবং পিটি স্পর্শক, অতএব ওটি লম্ব পিটি সমকোণ ত্রিভুজ পিওটি তে পিটি স্কয়ার ইকুয়াল টু পিও স্কয়ার প্লাস মাইনাস ওটি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে পেলাম। বাস এই করে সমাধান করে পেলাম পিটি স্পর্শকের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এইভাবে তুমি দেখবে 10 নম্বর প্রয়োগ রয়েছে। 11 নম্বর প্রয়োগ দেখবে। তারপরে নিজে করিয়াছে 15 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরবর্তী কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করে লিখি। বুঝতেই পারছো, 5 সেন্টিমিটার সমকোণী ত্রিভুজটার একটি সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য হবে। এটি বৃত্তের কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরে, অর্থাৎ অতিভুজটা 13 হয়ে যাবে। স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলেছে। 2 নম্বর, কেন্দ্রবৃত্তের কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরে অবস্থিত, এক্ষেত্রে অতিভুজ দিয়ে দিল 13, বিভিন্ন থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য করো। একই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করবে। 3 নম্বরও তাই করবে। এখানে ও কেন্দ্রবৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শক দ্বয় পি এ ও পিবি, এ ও বি 120 ডিগ্রি হলে এপিবি ও এপিও এর মান হিসাব করে লিখি। তোমরা করে দেখবে। এবার 12 নম্বরটা প্রয়োগটা করে দেওয়া আছে, খুব সহজ রয়েছে। এক্ষেত্রে দেখবে তুমি কি বলেছে, ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক টানি যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে। বি ও সি বিন্দু স্পর্শ করেছে, প্রমাণ করি এ ও বিসি এর লম্ব সমাধিখণ্ডে, অর্থাৎ কেন্দ্রবিন্দুর সঙ্গে বহিস্থ বিন্দু এ যুক্ত করা হয়েছে এবং বি ও সি কে যুক্ত করার ফলে বিসি সরলরেখাকে এ ও সরলরেখার সমাধিখণ্ডিত করে। শুধু সমাধিখণ্ডিত করে না, লম্বভাবে সমাধিখণ্ডিত করে। এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে। অর্থাৎ এক্ষেত্রে লম্ব হবে এবং সমাধিখণ্ডিত হবে। এটার জন্য দেখো লাল কালিতে তারা যেগুলো করেছে, এ বিন্দুর সঙ্গে বি যুক্ত করেছে, এ বিন্দুর সঙ্গে সি, এর সঙ্গে ও যুক্ত করেছে, করে দেখা যাক এখানে এ বি সমান তো এসি হবে। কারণ আমরা শিখে নিলাম কি, বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শ বিন্দুর সঙ্গে বহিস্থ বিন্দুর সঙ্গে রেখাংশ দুটি সমান, অর্থাৎ এ বি সমান এসি সমান হবেই। আর কি হবে, এও হচ্ছে, এডি হচ্ছে সাধারণ বাহু। আর কি হবে, কোণ বি এ ডি কোণ সমান সি এ ডি কোণ। কেন, এখানে সমাধিখণ্ডিত করে। এটাই তো বহিস্থ বিন্দুর সঙ্গে কেন্দ্রবিন্দু যুক্ত করলে যে সরলরেখাটি পাওয়া যায়, তা স্পর্শক দ্বয়ের অন্তর্ভূত কোণকে সমাধিখণ্ডিত করে। এটাও জেনে নিলাম। কাজেই বি এ ডি কোণ সমান সি এ ডি কোণ, অতএব ত্রিভুজ দ্বয় সর্বসম। অতএব বিডি সমান সিডি এবং এডিবি কোণ সমান এডিসি কোণ। কিন্তু আমরা জানি একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে, তারা যদি পরস্পর সমান হয় তাহলে তাদের প্রত্যেকের মান হয় 90 ডিগ্রি। অর্থাৎ এও এডি লম্ব হয়ে যাবে বিসি, অর্থাৎ এও সরলরেখা বিসি কে ডি বিন্দুতে লম্বভাবে সমাধিখণ্ডিত করেছে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম
বিগত এর আগের ক্লাসে বা তারও আগের ক্লাসে শিখেছি আমরা কোনো বৃত্তের বহিস্থ কোনো বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শ অঙ্কিত স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়। আর আজকে আমরা শিখলাম বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শ বিন্দুর সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান। অর্থাৎ এক্ষেত্রে বকলমে আমরা বলে দিতে পারবো যে বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যাবে কোনো বৃত্তে, সেই স্পর্শকের দৈর্ঘ্য পরস্পর সমান হবে, তারা কেন্দ্র সমান কোণ উৎপন্ন করবে এবং কেন্দ্রবিন্দু কেন্দ্রের সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ রেখাংশ স্পর্শক দ্বয়ের দ্বারা ধৃত অন্তর্ভূত কোণকে তারা সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ কেন্দ্রবিন্দুর সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ রেখাংশটি স্পর্শক দ্বয় দ্বারা ধৃত অন্তর্ভূত কোণের সমদ্বিখণ্ডক হবে। এইটুকু আমরা শিখলাম। তার উপর ভিত্তি করে নিজে করি, প্রমাণ করি রয়েছে। দেখো, প্রমাণ করি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভূত কোণকে ওই বিন্দু এবং কেন্দ্রের সংযোগ রেখাংশ সরলরেখাংশ সমদ্বিখণ্ডিত করে। একইভাবে যেভাবে আমি যুক্ত করে সর্বসম প্রমাণ করলাম দুটি ত্রিভুজকে, ওখান থেকে প্রমাণিত হয়ে যাবে। প্রমাণ করি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভূত কোণের অন্তর্দ্বিখণ্ডক কেন্দ্রগামী হবে। প্রমাণ করি যে বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি যদি পরস্পরকে ছেদ করে, তাহলে ছেদবিন্দু থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাংশ দ্বয়ের দৈর্ঘ্য সমান হবে। একই ব্যাপার, বৃত্তের উপরিস্থিত দুটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বৃত্তের উপরিস্থিত বৃত্তের উপরিস্থিত বৃত্তের উপরিস্থিত কোন বিন্দু দুটি বিন্দু এ আর বি কতক্ষণ হলো? 5-7 মিনিট। বৃত্তের উপরিস্থিত দুটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি যদি পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করে, পরস্পর ছেদ করে, এখান থেকে অঙ্কিত স্পর্শক যদি পরস্পরকে ছেদ করে, ধরে নিলাম এটা স্পর্শক, এই হয়তো ছেদ করে, তাহলে ছেদবিন্দু থেকে স্পর্শবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাংশ দ্বয়ের দৈর্ঘ্য সমান। অর্থাৎ এক্ষেত্রে হবে কি, পি এ সমান পিবি। আমি তো একটু আগে প্রমাণ করে দেখালাম। এটার জন্য কি অঙ্কন করবে, এখানে কেন্দ্রবিন্দুর একটা নাম দেবে, ওর সঙ্গে এ যুক্ত করবে, ওর সঙ্গে বি যুক্ত করবে, ওর সঙ্গে পি যুক্ত করবে, দুটা ত্রিভুজের সর্বসমতা খালি হয়ে যাবে। আর আগে যেটা বলেছি, এর আগেরটা দুই প্রমাণ করে যে বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভূত কোণের অন্তর্দ্বিখণ্ডক, স্পর্শক এর অন্তর্ভূত কোণের অন্তর্দ্বিখণ্ডক, এটা 2 নম্বরটার জন্য বলছি। ধরে নিলাম কেন্দ্রবিন্দু দিয়ে গেল না, বাস বলছে কেন্দ্রবিন্দু গামী হবে। কেন্দ্রবিন্দু যে হবে তা যুক্তি দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে। কেন্দ্রবিন্দুগামী হল না, ধরে নিলাম। এবার অঙ্কন করবো, পি বিন্দুর সঙ্গে যুক্ত করব। এই তো যুক্তিটা খুব সহজ হবে। আমরা জানি যে ও বিন্দুর সঙ্গে পি বিন্দু যুক্ত করব, এখানে এ ও পি আর এ ও সি। আমরা তো জানি এই কোণ সমান এই কোণ হয়ে যায়,
যেহেতু দুটি স্পর্শক এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণের অন্তর্দ্বিখণ্ডক কেন্দ্রগামী যে সরলরেখা তা এটাকে আর এটাকে সমাধিখণ্ডিত করবে, অর্থাৎ এই কোণ সমান হয়ে এই কোণ। কিন্তু এই ক্ষেত্রে বলা হচ্ছে যে কি এটা কেন্দ্রগামী হলো না, কিন্তু বলে দিয়েছে, ওটাও বলে দিয়েছে সমাধিখণ্ডক। এটা পি হয়তো এক্স দিয়ে দিলাম, তাহলে এই কোণ সমান এই কোণ, তাহলে এই কোণ সমান হয়ে যাচ্ছে এই কোণ, আবার নিয়ম অনুযায়ী হয়ে যাচ্ছে এই কোণ সমান এই কোণ। এটা অসম্ভব কথা, কারণ দেখো একই জায়গায় দুটি সমাধিখণ্ডক হতে পারে না একই কোণের। কাজেই যে এ পি বি কোণের অন্তর্দ্বিখণ্ডক এক্স দিয়ে না গিয়ে তা অবশ্যই ও বিন্দুগামী হবে। এই হয়ে গেল। তারপরে এবার এটা শেষ হলো, এখানে কোনো তোমার এক্সারসাইজ আর দেইনি। এবার আমরা দেখব, এতক্ষণ তো আমরা দেখলাম, কি দেখলাম, একটি বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে কটি স্পর্শক হয়? একটি স্পর্শক একটি বিন্দুতে। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের কটি স্পর্শক হয়? সর্বাধিক দুটি স্পর্শক অঙ্কন করা যায়। অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের কটি স্পর্শক হয়? কোন স্পর্শক হয় না। এবার দেখো একটি বৃত্তের কটি করে স্পর্শক হয় বা হতে পারে ইত্যাদি নিয়ে আলোচনা করলাম। এবার আমরা দেখব দুটি বৃত্তের একসঙ্গে বা একই স্পর্শক দ্বারা একটি বৃত্তের কটি স্পর্শক হয় দেখলাম। এবার দেখবো একটি স্পর্শক দ্বারা কটি বৃত্ত কেসে ধারণ করতে পারে। একটি স্পর্শক একই সঙ্গে যদি দুটো, তিনটে, পাঁচটা স্পর্শক হতে পারে কিনা, তার মধ্যে আমাদের সিলেবাসে আমি দেখব দুটি বৃত্তের স্পর্শক কটি হয়, কখন হয়, কখন হয় না, কোন ক্ষেত্রে হওয়া সম্ভব নয় আর কোন ক্ষেত্রে হওয়া সম্ভব, এবং যে ক্ষেত্রে হওয়া সম্ভব সেক্ষেত্রে দুটি বৃত্তের কটি স্পর্শক হয়। দুটি বৃত্তের যদি একটি স্পর্শক হয়, এমন একটা স্পর্শক ওই বৃত্তেরও ভাগ আছে, এই বৃত্তেরও ভাগ আছে। একটা যেমন জমির আল রয়েছে, দুইজন মালিক মিলে একটা আল তৈরি করেছে। ওই আলে কিন্তু দুজনের সমান অংশ রয়েছে। প্রথম জমিওয়ালা রয়েছে, ক জমিওয়ালা, খ জমিওয়ালা। সেই রকম দুটি বৃত্তের যদি একটি স্পর্শক হয়, এইভাবে এই স্পর্শক দুটি বৃত্তের রয়েছে। এইরকম যদি দুটি বৃত্তের কোন একটি স্পর্শক থাকে তাহলে আমরা তাকে বলবো সাধারণ স্পর্শক। তো দেখা যাক আমি কেবলমাত্র আজকে ওটার প্রমাণে যাচ্ছি না, আমি শুধু অঙ্কন করে দেখাচ্ছি দুটি বৃত্ত কোন একটি সমতলে কিভাবে পরস্পর সহ অবস্থান করতে পারে। দুটি বৃত্তের সহ অবস্থান কোন একটি সমতলে কিভাবে হতে পারে। দেখো তোমাদের বইয়ে বৃত্তগুলো এঁকে দেখানো হয়েছে, আমি এঁকে দেখাচ্ছি। ধরো এই একটি বৃত্ত যাদের কেন্দ্র একটি, প্রথম বৃত্তটার কেন্দ্র একটি কেন্দ্র, আর একটা দেখো এবার
আবার দেখো এক নম্বর চিত্র, 2 নম্বর, ছটি। দেখো তো এর বাইরে কি দুটি বৃত্ত পরস্পর অবস্থান আর কিভাবে করতে পারে? 1 নম্বর চিত্রে দেখো দুটি বৃত্তের যাদের একটি কেন্দ্র রয়েছে। বড় বৃত্তটার যে কেন্দ্র, ছোট বৃত্তটির সেই কেন্দ্র। 2 নম্বর চিত্রে দেখো বড় বৃত্তটা কেন্দ্র সেখানেই রইল, ছোট বৃত্তটা তার কেন্দ্র বদল করে একটু ডান দিকে সরে গেল, ডানে বা বামে কোথাও একটা সরে গেল, বৃত্তের মধ্যেই থাকলো, বড় বৃত্তের অভ্যন্তরেই রইল, কিন্তু তার কেন্দ্র বদল করে নিল, একটু করে সরে যাচ্ছে। 3 নম্বর চিত্রে দেখো আরো বোধহয় ছোট বৃত্তটা আরো একটু ডান দিকে সরে গেল, কেন্দ্র বদল করে তার মন ভরলো না, আরো একটু দূরে সরতে চাইছে, অর্থাৎ ধীরে ধীরে এখান থেকে আলাদা হতে চাইছে, মনে হচ্ছে ওর গতিবিধি দেখে। প্রথম বৃত্তে একসঙ্গে এক কেন্দ্রীয় হয়েছিল, ঠিক উদাহরণ দেওয়া যেতে পারে বাবা মায়ের দুটি ভাই, প্রথমে ছিল একই হাড়ির ভাত খেত, তারা একসঙ্গে থাকতো, একই মা বাবা কে কেন্দ্র করে তারা থাকতো। ধীরে 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 একটু করে বোধহয় বড় ভাই থেকে একটু আলাদা হতে চাইছে, একটু সরছে, তার কেন্দ্র বদল করলো। তারপরে দেখো তো কেন্দ্র বদল করে আরো মন ভরছে না, আর একটু ডান দিকে সরছে, মনে হচ্ছে বাড়ি থেকে ওর চাইতে বিচ্ছিন্ন হতে চাইছে। ডান দিকে গেল, ঠিক ওর গা ঘেঁষে গেছে, দেখো। তারপরে আবার একটু ডান দিকে সরে গেল, কেন্দ্র বদল করে, গা ঘেঁষে মন ভালো না, আর একটু ডান দিকে সরে গেল, ক্রস করে গেছে। আবার একটু দেখো 5 নম্বর চিত্রে আরো একটু ডান দিকে সরে গেল, কি করলো? বাইরের দিক থেকে স্পর্শ করলো, এক্ষেত্রে ভিতরের দিক থেকে স্পর্শ করেছিল, এবার বাইরের দিক থেকে স্পর্শ করলো, বড় বৃত্তটাকে ছুঁয়ে থাকলো, টাচ করে থাকলো, ভিতরের দিক থেকে টাচ করেছিল, এখানে বাইরে থেকে টাচ করলো। আর দেখো তো 6 নম্বর চিত্রে পুরোপুরি আলাদা হয়ে গেছে, অর্থাৎ ভিন্ন হয়ে গেছে, তাদের ভিন্ন কেন্দ্র, অর্থাৎ একই সঙ্গে ছিল 2 ভাই, আলাদা আলাদা বাড়িঘর করলো, ঘর সংসার করলো, সমস্ত কিছু আলাদা করে নিয়েছে তারা, কোনো সম্পর্ক রইল না। এখন এদের অবস্থান দেখে মনে হচ্ছে। এইবার দেখো ব্যাখ্যা করছি আমি। প্রথম চিত্রে একটা বৃত্তের মধ্যে আরেকটি বৃত্ত অবস্থান করছে এক কেন্দ্রীয়, এখানে এই বৃত্তের মধ্যে, বড় বৃত্তের মধ্যে ছোট বৃত্ত অবস্থান করছে আলাদা কেন্দ্র, এখানে বড় বৃত্তের মধ্যে ছোট বৃত্ত অবস্থান করছে বটে, কিন্তু স্পর্শ করে আছে। এটাকে আমরা জ্যামিতির ভাষায় বলবো দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করে রয়েছে।
অন্তঃস্পর্শ। অন্তঃস্পর্শ করে রয়েছে। এটা 3 নম্বর চিত্রে। 5 নম্বর 4 নম্বর চিত্রে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করে রয়েছে। 5 নম্বর চিত্রে বৃত্ত দুটি আবার পরস্পরকে স্পর্শ করলো, কিন্তু বহিস্থভাবে। এটা বহিঃস্পর্শ করেছে। কত নম্বর চিত্র এটা? 4 নম্বর চিত্র। সরি 5 নম্বর চিত্রে। 6 নম্বর চিত্রে স্পর্শ করেনি, ছেদ করেনি, ভেদ করেনি, কেউ কার মধ্যে অবস্থান করছে না, কার মধ্যে কেউ অবস্থানও করছে না, ভেদও করেনি, ভিতরের দিক থেকে স্পর্শ করেনি, বাইরের দিক থেকে স্পর্শ করেনি, পুরোপুরি বিচ্ছিন্ন। যাকে বলি আমরা সংসারের ভাষায় দুটি ভাই পরস্পর জুদা হয়ে গেছে, কেউ কার সংসারে নাই। এবার দেখো, এইরকম ছাড়া আর কোনো দুটি বৃত্ত পরস্পর তোমরা কল্পনা করতো আর কিভাবে অবস্থান করতে পারে? এরা আরো দূরে চলে যেতে পারে, সে এক আলাদা কথা। দুজনের মধ্যে সমানও হতে পারে। এই বৃত্ত দুটো একটা বড় আর একটা ছোট হয়েছে, এমন হয়তো দুটো বৃত্ত পরস্পর সমান হতে পারে। এই ক্ষেত্রে দুটো যদি বৃত্ত সমান হয়ে যায়, একই বৃত্তে অবস্থান করে দেবে। সেই জন্য ছোট বড় করে দেখিয়েছি আমরা। এক্ষেত্রে তারা সমান রূপ ধারণ করতে পারে। যখন বিচ্ছিন্ন হয়ে গেল, এর যা পরিধি এরও তা পরিধি হতে পারে, আরো দূরে সরে চলে যেতে পারে। এরাও আবার সমান সমান হতে পারে যারা বহিঃস্পর্শ করেছে। অন্তঃস্পর্শ যদি করে থাকে আর যদি সমান হয়, তাহলে একই সঙ্গে মিলে যাবে। কিন্তু বহিঃস্পর্শ করে তারা সমান হতে পারে, তাদের ব্যাসার্ধ সমান হতে পারে। যাই হোক, আমি দেখব এমন কোনো, ক্লাসটা অবশ্য লেংদি হয়ে যাচ্ছে, যদি দেখো তো লেংদি হয়ে গেলে আজকে আর করবো না, নেক্সট ডেতে করাবো। 58 ছেড়ে দিচ্ছি। কেন 2 মিনিট মোটামুটি শেষ করে দেন। 2 মিনিট আর করা যাবে না, 2 মিনিট আর করা যাবে না করতে হলে। আর এই নেক্সট ডেতে আমি সাধারণ স্পর্শক সম্বন্ধে আলোচনা করব। সাধারণ স্পর্শক এবং সাধারণ স্পর্শককে কেন্দ্র করে তোমাদের একটি উপপাদ্য রয়েছে, সেই উপপাদ্যটা আলোচনা করব। এই ছবিগুলোর কথা মনে রাখো, তোমাদের বই আছে। সেই নেক্সট ডেতে আবার এই চিত্রগুলো আমি অঙ্কন করব, করে আমি দেখাবো যে সাধারণ স্পর্শক কাকে বলছে। সাধারণ স্পর্শকের ভাগ থাকবে, একটিকে বলবো আমরা সরল সাধারণ স্পর্শক, একটিকে বলবো তির্যক সাধারণ স্পর্শক। তে কার কটি করে স্পর্শক হতে পারে, সাধারণ স্পর্শক কখন হয়, এই যে 6 রকম চিত্রের মধ্যে কোথায় সাধারণ স্পর্শক হবে এবং হলে কটি হবে, এবং কোথায় হওয়া সম্ভব নয়, এবং না হলে কেন হবে না সেটাও তোমাদের বোঝাবো। এবং যে ক্ষেত্রে সাধারণ স্পর্শক হবে সেক্ষেত্রে তাকে কেন্দ্র করে একটি উপপাদ্য রয়েছে, সেটা নেক্সটটাতে বোঝাবো। আজকের মতো ক্লাস শেষ করছি আমি, সময় অনেক নিয়ে নিলাম। তোমরা ভালো থেকো, লেখাপড়া করো ভালোভাবে, এইটুকু আশা রাখি।